প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সাদিয়া ফাতেমা কবির। দর্শক, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো কোমরের ব্যথায় ফিজিওথেরাপির ভূমিকা। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন এ বিষয়েরই একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হই আমাদের আজকের অতিথির সাথে। অধ্যাপক আলতাফ হোসেন সরকার ১৯৫৪ সালের ডিসেম্বরে পাবনা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৯ সালে RIHD মেডিকেল কলেজ থেকে বিপিটি ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MS, PhD ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি পান্থপথ ফিজিওথেরাপি সেন্টারের কনসালট্যান্ট হিসেবে কর্মরত আছেন। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। স্যার, আমাদের আজকের আলোচনার বিষয় যেহেতু কোমরের ব্যথায় ফিজিওথেরাপির ভূমিকা, আমি প্রথমেই জানতে চাইবো যে কোন ধরনের কোমরের ব্যথায় ফিজিওথেরাপির আসলে ভূমিকা রয়েছে। কোমরের ব্যথা হলেই ফিজিওথেরাপি চিকিৎসার ভূমিকা রয়েছে। আচ্ছা, সব ধরনের কোমর ব্যথার ক্ষেত্রেই ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হতে পারে রোগী? অবশ্যই। স্যার, প্রথমে একটু জানি যে কোমরের ব্যথা আসলে কেন হয়। কোমরের ব্যথা কেন হয়, অনেক কারণ আছে। অনেক কারণের মধ্যে আমি খুব প্রধান কারণগুলো এবং যেগুলো পোস্টারাল কারণ, অকুপেশনাল কারণ, সেগুলো আমরা বলবো অনেকক্ষণ বসে কাজ করা, আচ্ছা, সামনে ঝুঁকে কাজ করা, সামনে ঝুঁকে কিছু উঠানো, অর্থাৎ বসা অবস্থায় ডান দিকে থেকে কিছু নেওয়া, বাম দিকে কিছু নেওয়া, ঘুরে নেওয়া। এখানেই বেশি রুগী আমাদের কমপ্লেইন করে যে এরকম অবস্থা থেকে আমাদের কোমরের ব্যথা আমি পেয়েছি। যেমন অনেকে বলে সকালে ঘুম থেকে উঠছি, কাপড় পরতে গিয়ে, প্যান্ট পরতে গিয়ে কোমরের ব্যথা পেলাম। অনেকে ওয়াশ বেসিনে ব্রাশ করতে গিয়ে আমি কোমর ব্যথা পেলাম। এখানে একটু বলে রাখি, আমাদের দেশে ওয়াশ বেসিনগুলো ওই রকমভাবে মেডিকেটেডভাবে লাগানো নয়। অর্থাৎ এক একজনের হাইট অনুযায়ী এক এক রকম ওয়াশ বেসিন হওয়ার কথা, কিন্তু ওয়াশ বেসিন একই লেভেলে লাগানো থাকে। যিনি লম্বা তার জন্য যেমন, যিনি একটু খাটো তার জন্য তেমন। অনেক সময় যিনি লম্বা তাকে বাঁকা হয়ে ব্রাশ করতে হয়, সোজা হতে গিয়ে কোমর ব্যথা হয়। আচ্ছা। অথবা কখনো ভারী জিনিস তুলতে গিয়ে কোমর ব্যথা হয়। অনেক সময় বাচ্চা নিচ থেকে তুলতে গিয়ে কোমর ব্যথা হয়। এভাবেই আর কি দেখা যায় যে সাধারণত একটা জিনিস হলো, বলা হয়েছে, যেটা আমিও বলে থাকি, সেটা হলো কিপ ইউর ব্যাক হলো। অর্থাৎ আপনার কোমর যদি এরকম হলো গর্ত করে রাখেন, তাহলে কখনোই কোমর ব্যথা হবে না। আচ্ছা। কিন্তু আমরা সবসময় সামনে ঝুঁকে থাকি, অর্থাৎ হলোটা থাকে না, ব্যাকটা ফ্ল্যাট থাকে, অথবা আমরা বলি অবলিটারেটেড লাম্বার লর্ডোসিস। আচ্ছা। অর্থাৎ বাঁকাটা এরকম থাকার কথা, সেটা না থাকে, উল্টো থাকে, এগিয়ে আসছে সামনের দিকে, যার জন্য কোমর ব্যথাটা হয়। আচ্ছা। কারণ আমাকে তৈরি করা হয়েছে একভাবে, আমি তার অপোজিট ডিরেকশনে কাজ করি, তো কোমর ব্যথা তো হবেই। আচ্ছা আচ্ছা, প্রধানত আমাদের নিজেদের অসতর্কতার জন্যই আসলে আমরা কোমর ব্যথায় আক্রান্ত হচ্ছি। হ্যাঁ, এছাড়া অনেকেই আমরা বলে থাকি বিভিন্ন অসুস্থতা, যেমন বলে যদি ভিতরে স্পন্ডিলোসিস হয়, স্পন্ডিলাইটিস হয়, স্পন্ডিলোলিস্থিসিস হয়, ডিজেনারেশন হয়, ডিস্ক প্রবলেম হয়, এ কারণে কোমর ব্যথা হয়ে থাকে। কিন্তু মেকানিক্যাল ব্যাক পেইন, যেটা আমি একটু আগে বলছি প্রথমেই, এটার অবস্থান বেশি। 100 ভাগ লোকের মধ্যে প্রায় 70 ভাগ লোক মেকানিক্যাল ব্যাক পেইনে ভোগেন। আর এছাড়াও এক প্রকার কোমর ব্যথা হয় আমাদের দেশে খুব কমন, যারা মা হন। আচ্ছা। প্রতিটি প্রেগনেন্ট উমেন মায়ের কোমর ব্যথা হবেই। আচ্ছা স্যার, আমরা দেখি হরহামেশা দেখে থাকি যে ব্যথার ওষুধ খেয়েই যাচ্ছে বা কোমরে বেল্ট বাঁধছে, বেঁধেই চলাফেরা করছে, কিন্তু তারপরও কোমর ব্যথা থেকে তারা মুক্তি পাচ্ছেন না। এই ক্ষেত্রে আপনি কি বলবেন? আমার দীর্ঘ চিকিৎসার অভিজ্ঞতা থেকে বলছি, আমার এক্সপিরিয়েন্স হলো প্রায় 39 বছর। আচ্ছা। এই 39 বছর দেশে এবং বিদেশের অনেক দেশের অভিজ্ঞতা থেকে বলছি যে আমি যে ব্যথার ওষুধ খাই, সে ব্যথার ওষুধটা বলা হয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি। তো ইনফ্লামেশন তো অনেক দিন থাকে না। আচ্ছা। অল্প দিন পরে ইনফ্লামেশন পিরিয়ড চলে যাচ্ছে। তো এরপরেও যদি আমি ব্যথার ওষুধ খাই, আমার ব্যথা থাকে খাই, তাহলে ব্যথা না যাওয়ারই তো কথা। কারণ আমি অ্যান্টি ইনফ্ল্যামেটরি খাচ্ছি, ইনফ্লামেশন নাই। আমি তো আসলে কারণ বুঝে ওষুধ খাচ্ছি না। দ্বিতীয়ত হলো কোমরে বেল্ট ব্যবহার করা। হ্যাঁ, বেল্ট ব্যবহার করতে পারেন হোয়েন ইট ইজ রিয়েলি নেসেসারি। অল্প সময়ের জন্য আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু অধিক সময় বেল্ট ব্যবহার করলে কোমরের মাংস দুর্বল হয়। আর যখনই কোমরের মাংস এবং পেটের মাংস দুর্বল হবে, আপনার ব্যথা ভালো হবে না। দুর্বলতা মাংস ব্যথা প্রডিউস করে, ব্যথা তৈরি করে। অন্যদিকে
আমরা যে বেল্ট ব্যবহার করি এরকম একটা বেল্ট আমাকে যিনি সৃষ্টি করছেন, সৃষ্টিকর্তা আল্লাহ পাক আমার কোমরে দিয়ে রাখছেন। আচ্ছা। যে বেল্টের নাম হলো ট্যানাস ভার্সাস অ্যাবডোমিনিস। এই ট্যানাস ভার্সাস অ্যাবডোমিনিসকে বলা হয় ব্যাক বেল্ট মাসেল। তো আমি যদি ওই মাসেলকে স্টিমুলেট করি এবং তাকে যদি আমি ব্যবহার করি, তাহলে ওই বেল্ট ব্যবহার করার কোনো দরকারই নেই। আর ওই বেল্ট ব্যবহার এমনিও দরকার না, হয়তো বা 1-2 দিন 3 দিন বা খুব দরকার হলে করতে পারেন। আচ্ছা, বেশি দিন ব্যবহার করলে, বেশি বেল্ট ব্যবহার করলে খুব বেশি উপকার নেই, মাংস বরঞ্চ দুর্বল হবে, সেটি আরো অপকার হবে, ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে। অপকার হবেই। আর বেল্ট ব্যবহার করলে যদি আপনার মোবিলিটি কমে যায়, সেখানেও ব্যথা হবে। আচ্ছা, যখনই ভার্টিব্রাল মোবিলিটি, যেটা নরমাল মোবিলিটি থাকার কথা, সেটা যখনই কম হবে ব্যথা হবে। আচ্ছা স্যার, এগুলো তো আমরা জানলাম কারণ প্রসঙ্গে। একটু জানতে চাইবো যে ঠিক কোন সময়টাতে আপনি আপনার শরণাপন্ন হওয়ার উপদেশ দেবেন রোগীদেরকে? আপনার কোমর ব্যথা হলেই আপনি ফিজিওথেরাপিস্টের সঙ্গে দেখা করতে পারেন। ফিজিওথেরাপিস্ট তার অ্যাসেসমেন্ট অনুযায়ী তার চিকিৎসা প্রসিডিওর তৈরি করবে, কিভাবে চিকিৎসাটা হতে পারে। অর্থাৎ আমি বা আমরা চিকিৎসা করি এভিডেন্স বেসড। আচ্ছা, আমি কেন আপনার চিকিৎসা করব, তার একটা এভিডেন্স বের করব। সেই এভিডেন্সটা বের হয় অ্যাসেসমেন্ট। এখানে অনেকগুলো অ্যাসেসমেন্ট থাকে, যেমন রেডিওলজিক্যাল হতে পারে, প্যাথোলজিক্যাল হতে পারে, বাট আমি যার উপরে বেশি গুরুত্ব দিই তা হলো ফিজিক্যাল অ্যাসেসমেন্ট। অর্থাৎ আপনি ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করে বের করব যে কি কারণে আপনার ব্যথাটা হচ্ছে। যেমন শুধু যদি টাইট মাসেলের জন্য আপনার ব্যথা হয়, তাহলে মাসেলটাকে লেনদেন করে দেব। যদি দেখা যায় যে না, আপনার দেখা যাচ্ছে যে মাসেল উইকনেসের জন্য হচ্ছে, আমি মাসেলের পাওয়ার বাড়ায় দেবো। আচ্ছা, আমি দেখছি যে আপনার পোস্টারাল প্রবলেম, অর্থাৎ আপনার পেলভিস যে বোনটা থাকে, সেটা অনেক সময় দেখা যায় একদিকে উঁচু হয়, একদিকে নিচু হয়ে যায়, এর কারণে ব্যথা হয়। তাই আমি উঁচু এবং নিচুকে সমান করে দুটো লেভেল যদি করে দিই এবং মাসেলকে স্টেবল করে দিই, তাহলে আপনার ব্যথা চলে যাবে। লোডোটির কার্ভ কমে যায়। অনেক সময় আমরা এক্সরেতে দেখি, এক্সরেতে বলা হয় মাসেল স্প্যাজম, লোডোটির কার্ভ ফ্ল্যাট বলা হচ্ছে মাসেল স্প্যাজম। আসলে অ্যাকচুয়ালি এটা মাসেল উইকনেস। আচ্ছা, অর্থাৎ ওখানে লোডোটিক কার্ভ ধরে রাখার জন্য যে মাসেলগুলো কাজ করে তারা দুর্বল। তার মধ্যে একটা হলো সোয়াস মাসেল। আচ্ছা, সে অন্যান্য লাম্বার মাসেলের সাথে কার্ভটাকে মেইনটেইন করে, সে উইক, কার্ভটা ফ্ল্যাট হয়ে গেছে। তাহলে এখন সোয়াসের চিকিৎসা করে দেবো। একটা টেস্ট আছে সোয়াস টেস্ট। সোয়াস টেস্ট 1 সেকেন্ড লাগে করতে, করলে আপনি দেখবেন সোয়াস মাসেল বলবে ইয়েস আই এম সিক। আপনি সোয়াসকে সিক থেকে ভালো সুস্থতা করেন, আপনার কোমর ব্যথা ভালো হয়ে যাবে। স্যার, এই যে আপনি বললেন যে বেশ কিছু সমস্যার কথা বললেন, যে এগুলোকে সবকিছুই ঠিক করা যাচ্ছে, এই চিকিৎসার যে সুযোগগুলো সেগুলো কিরকম? চিকিৎসার সুযোগ তো এখন আমাদের দেশে খুবই ভালো। ইভেন এখন ঢাকার বাইরে অনেকেই ফিজিওথেরাপি প্র্যাকটিস করে, এটা সুযোগ আছে। এবং আমাদের ফিজিওথেরাপিস্ট যারা আছেন তারা এখন ওয়েল ট্রেন্ড, এবং তারা অনেক ভালো দেশে এবং বিদেশে অনেক পড়াশোনা করে এসে এখন চিকিৎসা করছেন, এবং রোগীর অনেক উপকার হচ্ছে। সুযোগ, প্রচুর সুযোগ রয়েছে। স্যার, আমরা তো অনেকগুলো পজিটিভ কথা শুনলাম। একটা প্রশ্ন, যে ফিজিওথেরাপির যে মাত্রাগুলো, সেই মাত্রাগুলো যদি যথাযথ না হয়, সেই ক্ষেত্রে কি কি সমস্যা হতে বেড়ে পারে? যাবে। অর্থাৎ আপনার দরকার হলে এক্সটেনশন করতে, আপনি এক্সটেনশন করবেন লাম্বারের, কিন্তু করলেন ফ্লেকশন, তাহলে আপনার কষ্ট বেড়ে যাবে। অর্থাৎ রোগী বলবে যে আমি আপনার এখানে 3 দিন চিকিৎসা নিলাম, আগে যা ছিল তার সাথে আমার অসংখ্য বেড়ে গেছে। তার মানে বুঝতে হবে যে আপনার চিকিৎসা পদ্ধতি সঠিক হচ্ছে না। ফিজিওথেরাপি চিকিৎসাতে কোমর ব্যথার জন্য রোগী তাৎক্ষণিক বলবে যে আমার একটু আগে ব্যথা ছিল, এখন আমি ভালো আছি। আর 1 সপ্তাহের মধ্যে রোগী বলবে আমি ফিলিং বেটার। যদি রোগী না বলে যে আমি ভালো বোধ করছি না, তাহলে চিকিৎসা সঠিক হচ্ছে না। সেক্ষেত্রে চিকিৎসা বন্ধ করতে হবে? না, চিকিৎসা বন্ধ করব কেন? আমার হয়তো চিকিৎসা পদ্ধতি আমি যেভাবে যাচ্ছি আমি চেঞ্জ করে ফেলবো, বন্ধ করব না। মানে সেখানকার চিকিৎসাটা বন্ধ করতে হবে। অর্থাৎ আমি এখানে দুটো জিনিস, একটা হলো ফ্লেকশন এন্ড এক্সটেনশন সাধারণত করি। তা আমি ফ্লেকশন করে যাচ্ছি, রোগীর ব্যথা বেড়ে যাচ্ছে, তাহলে ফ্লেকশন দরকার নাই, তাই আমরা অন্য পদ্ধতিতে চলে যাব। আর আপনি যদি কারণ বের করতে পারেন, কজ দ্য এভিডেন্স বের করতে পারেন, ব্যথা কখনোই বাড়বে না, ভালোই হয়ে যাবে। আর স্যার, এই ব্যথা থেকে দূরে থাকার জন্য কি কি করতে পারে? ব্যথা থেকে দূরে থাকার জন্য প্রথম হলো যে আমি বলছি যে কিপ ইওর ব্যাক হলো, আপনার কোমরের যেন আপনার এটাকে গর্ত মেইনটেইন করা, অর্থাৎ আপনার পোস্টারটা বসা। আমরা অনেক সময় স্লাউচ সিটিং করি, খানিকক্ষণ কাজ করার পর যেন আমি একটু সঠিক হলাম, অথবা দাঁড়িয়ে আমি পিছন দিকে বাঁকা হলাম। আর বিশেষ করে আমি যেটা বলি, প্রতিটি রুগীকে বলি, অনেক সময় টেলিভিশনে বলে থাকি, সারা দিনে 2 বার আপনি যখন রাত্রিতে ঘুমাতে যান, আপনি বালিশ
ছেড়ে দিয়ে উপর হয়ে শুয়ে থাকেন খানিকক্ষণ, তারপর হাত পিছনে নিয়ে আপনি মাথা এবং কাঁধ উঠিয়ে এক্সারসাইজ করেন। এটা জেনারেল এক্সারসাইজ। তাহলে আপনি সারাদিন যেখানে সামনে ঝুঁকে কাজ করতেন সেই ক্লান্তিটা চলে যাবে এবং মাসেল যেটা সামনে ঝুঁকে কাজ করার জন্য হয়েছে ওইটা স্ট্রেনথেন হবে। এটা দিনে 2 বার আপনি করবেনই, সকালে ঘুম থেকে ওঠার আগে আর ঘুমাতে যাওয়ার আগে। আর বসার জন্য কিপ ইউর ব্যাক হলো, সামনে থেকে কোনো জিনিস দেখলে পেট শক্ত করে কিপ ইউর স্পাইন স্ট্রেট এন্ড পিক, মানে জিনিস আপনি তোলেন। ডান দিকে বাম দিকে বাঁকা হওয়ার সময় একটু সোজা থাকেন এবং খুব কশাসলি বাঁকা হন, জানে যেন টান না পড়ে। তাহলে আপনি কোমর ব্যথা থেকে অনেক দূরে থাকবেন। স্যার আপনাকে অনেক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে জানানোর জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, জেনে নিলাম কোমরের ব্যথায় ফিজিওথেরাপির ভূমিকা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আশা করি আপনাদের উপকারে আসবে। আজকে আমরা দেখাবো কয়েকটা মুভমেন্ট স্টেপ বাই স্টেপ। সেটা হচ্ছে আপনার ফোকাস করবো হচ্ছে আপনার আমরা গ্লুটস মাসলকে, যেটা আমরা বলি হচ্ছে হিপসের যে মাসলটা। এখন এটা করার জন্য মানে ফোকাস করার জন্য যে জিনিসটা লাগবে আপনার লাগবে হচ্ছে প্রপার কনসেন্ট্রেশন। কারণ যদি প্রপার কনসেন্ট্রেশন না থাকে তাহলে আপনার মেইন প্রেশারটা চলে যাবে আপনার লেগসে অথবা চলে যাবে আপনার অ্যাবসে। আমরা চাচ্ছি না যে লেগস অথবা অ্যাবসটাকেই করাতে কাজ করতে, আমরা চাচ্ছি যে গ্লুটস মাসলটাকে কাজ করাতে। আর যেহেতু গ্লুটসের মাসলটার সমস্যা হচ্ছে এই, আপনি এটা যখন মুভমেন্ট করবেন কারণ লেগস এবং অ্যাবসটা ইনভলভ হয়ে যায়, এই জন্য ট্রাই করবো কনসেন্ট্রেটলি ভাবে যতটুকু মানে মিনিমাইজ করে পুরো ম্যাক্সিমাইজটা করবো আমরা গ্লুটসটাকে। এখন দেখবেন যে কীভাবে গ্লুটসের ফার্স্ট এক্সারসাইজটা আমরা করবো। এখন দেখেন যে গ্লুটসের মেশিনে এখানে আসবেন, প্রথমে যে জিনিসটা করবেন আপনার থায়ের উপরে রাখবেন। একটা জিনিস খেয়াল রাখবেন যে কখনোই নিচে অথবা নির উপরে রাখবেন না, জিনিসটা নির থেকে একটু উপরে রাখবেন যাতে যিনি এই মেশিনটা একটু রোল করে যাতে আপনার এখানে চলে আসতে পারে, এই জিনিসটা রাখবেন। যদি আপনি নিচে রাখেন তাহলে আপনার নি জয়েন্টে একটা প্রেশার পড়বে আর এবং একটা ইনজুরি হবে। আমরা বারবার বলছি যে আমরা যখন ওয়েট ট্রেনিং করছি তখন ম্যাক্সিমাম আমরা কাজ করবো মাসেলের কোনো জয়েন্টসে না। ওকে, এখন দেখুন যে কীভাবে আমরা এক্সারসাইজটা করছি। গো আপ, ইয়েস। যখন সে উঠাচ্ছে ওর পুরো জিনিসটাই ফোকাস হবে হচ্ছে ওর পিছনের গ্লুটস মাসলটাকে। যখন উঠালো কন্ট্রাক্ট হলো, ইয়েস, গো 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 ওকে, দিস ইজ দ্য কন্ট্রাকশন বেসিক্যালি। আর উঠাচ্ছে, দিস ইজ দ্য স্ট্রেচিং, ইয়েস, ওকে, গো। কারণ যখন সে পিছন দিকে করছে তখন কিন্তু গ্লুটস মাসলটাকে দিয়েই ওয়েটটাকে সে কন্ট্রোল করছে, আবার ওইখান থেকেই সে এটাকে উঠাচ্ছে, ওয়েটটাকে উঠাচ্ছে। এতে পুরো ফোকাসটা হবে গ্লুটসে, গ্লুটস মাসল দিয়ে সে উঠাচ্ছে এবং নামাচ্ছে, উঠাচ্ছে এবং নামাচ্ছে। ওকে, এতে যে জিনিসটা হবে গ্লুটসের শেপটা জাস্ট সামনের দিকে বেড়ে যাবে। ওকে, এই এক্সারসাইজটা যারা ওয়েট ট্রেনের সাথে ইনভলভ তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। কারণ যদি গ্লুটসের যদি স্ট্রেংথ না থাকে তাহলে আপনি স্কোয়াড অথবা হেভি ওয়েট, যেটা মানে আমরা বলি যে মিলিটারি প্রেস, এই ধরনের এক্সারসাইজ করতে পারবেন, আর করলেও একটা সময় গিয়ে আপনার ইনজুরি হবে। আর বডির শেপের যে মেইন ব্যালেন্সটা থাকে কিন্তু আপনার গ্লুটস মাসলের উপরে। আপনার বডি যদি খুব ভালো শেপে হয় আর যদি গ্লুটস মাসল ডেভেলপ না হয় তাহলে দেখতে কিন্তু মোটেও আপনাকে ভালো দেখা যাবে না, প্লাস বডির যে অ্যালাইনমেন্টটা নষ্ট থাকবে এবং একটা সময় গিয়ে অবশ্যই আপনার লোয়ার ব্যাকে গিয়ে একটা পেন আপনি অনুভব করবেন। প্রিয় দর্শক, প্রোবায়োটিক্সের গুণাগুণ সম্পর্কে জেনে নেওয়া যাক একজন পুষ্টিবিদের কাছ থেকে। প্রোবায়োটিক বর্তমানে খুব পরিচিত একটি শব্দ এবং রিসার্চ খুব চলছে যে প্রোবায়োটিক আসলে কিভাবে আমাদের শরীরে কাজ করে। অ্যাকচুয়ালি আমরা সবাই জানি যে ব্যাকটেরিয়া বলতে আমরা ভয় পাই যে শুধু জীবাণুতে পরিপূর্ণ। ব্যাকটেরিয়ার দুটো ক্যাটাগরি আছে, একটি হলো গুড ব্যাকটেরিয়া, আরেকটি হলো ব্যাড ব্যাকটেরিয়া। আর প্রোবায়োটিক হলো গুড ব্যাকটেরিয়া, যা আমাদের শরীরে বিশেষ করে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে কাজ করে থাকে। যাদের ইরিটেবল বাউল সিনড্রোম থাকে, ইনফ্লেমেটরি বাউল সিনড্রোম থাকে এবং অনেকের অ্যান্টিবায়োটিক জনিত ডায়রিয়া থাকে এবং জীবাণুজনিত ডায়রিয়া, বিশেষ করে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার কারণে যে ধরনের ডায়রিয়া থাকে তাদের প্রিভেনশনের জন্য কিন্তু আমরা বলে থাকি প্রোবায়োটিক্স নেওয়ার জন্য। কথা হচ্ছে যে এই প্রোবায়োটিক্স কোথায় পাওয়া যাবে। প্রোবায়োটিক্স কিন্তু আমাদের শরীরেই থাকে, কিন্তু সামটাইমস আমরা যখন বিভিন্ন ডিজিজের কারণে আমাদের শক্তিটাকে হারিয়ে ফেলি এবং আমাদের ভালো ব্যাকটেরিয়াগুলো শরীরে মরে যায়, তখন কিন্তু আমাদেরকে বাইরে থেকে সাপ্লিমেন্ট হিসেবে অথবা ফুড থেকে নিতে হতে পারে। এবং খুব কমন দুটি প্রোবায়োটিক হলো আমাদের ল্যাক্টোব্যাসিলাস এবং বিফিডোব্যাকটেরিয়া। ল্যাক্টোব্যাসিলাস সাধারণত আমরা টক দই পেয়ে থাকি, টক দইয়ের কথা জানে না এমন কিন্তু কেউই নেই, সবাই কিন্তু আমরা টক দই খাই। এবং ডায়রিয়া পরবর্তী সময় যাদের ডায়রিয়া থাকে তারা কিন্তু মিল্ক বা মিল্ক প্রোডাক্টটাকে বন্ধ করতে হয়। আমি তাদেরকে বলবো তারা ডেইরি প্রোডাক্ট বন্ধ রাখবে, কিন্তু তারা কিন্তু টক দই খেতে পারবে বিকজ অফ শুধুমাত্রই প্রোবায়োটিক্স, যা ডাইজেস্টিভ
ডাইজেস্টিভ সিস্টেমে কাজ করবে এবং ডায়রিয়ার জীবাণুকে মেরে এবং শরীরের মধ্যে যথেষ্ট পরিমাণে রোগ প্রতিরোধ ক্ষমতা তখন বাড়াবে। ডায়রিয়ার পরবর্তী সময় একজন রোগীকে অবশ্যই প্রোবায়োটিক সাপ্লিমেন্ট নিতেই হবে। প্রোবায়োটিক সাধারণত ইয়োগার্টে পাওয়া যায় এবং কিছু ফার্মেন্টেড ফুডে পাওয়া যায় এবং চকলেটসও কিন্তু ভালো প্রোবায়োটিক্স আছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদেরকে বাড়ায়। শিশু থেকে শুরু করে একজন বয়স্ক মানুষের প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু কিছুদিন পরপরই প্রোবায়োটিক্স টাইপ সাপ্লিমেন্ট নেওয়া উচিত। যারা রেগুলার সাপ্লিমেন্ট খেতে পারছে না তাদের খাবারের জন্য প্রোবায়োটিক্সযুক্ত খাবার, বিশেষ করে টক দই, চকলেট এবং ডেইরি অন্যান্য প্রোডাক্টগুলো থাকে। এবং এই প্রোবায়োটিক্সের বেশ কিছু কার্যকরী উপাদান হলো আমাদের স্কিনে অনেক সময় একজিমা থাকে যা প্রোবায়োটিক্স দূর করে দেয়, আমাদের মুখে যে ঘা থাকে তাও প্রোবায়োটিক্স দ্বারা দূর করে দেয়, এবং ইউরিনারি ব্লাডার মেয়েদের ভ্যাজাইনাল ইনফেকশনগুলো কিন্তু প্রোবায়োটিক্স দ্বারা যথেষ্ট পরিমাণে রিলিফ হয়ে থাকে। বিভিন্ন রোগের কারণে আমরা কিন্তু অ্যান্টিবায়োটিক নিয়ে থাকি। অ্যান্টিবায়োটিক নিলে সাধারণত রোগীরা কিন্তু খুব দুর্বল বোধ করে, কারণ তারা ওই সময় সঠিক খাদ্য ব্যবস্থা না জানার কারণে, এবং তাদের এই রোগ প্রতিরোধ ক্ষমতাকে দ্বিগুণ করার জন্য কিন্তু সেই সময় প্রোবায়োটিক ভালো কার্যকরী। যারা খাবার থেকে নিতে পারবেন তারা খাবার থেকে নেবেন, এবং যারা খাবার থেকে নিতে পারবেন না তারা সাপ্লিমেন্ট হিসেবে কিন্তু প্রোবায়োটিকটাকে খেতে পারেন। রাতে একটি করে, অথবা যারা অতিরিক্ত উইক তারা কিন্তু সকালে 1 ডোজ এবং রাতে 1 ডোজ খাবারের পরে এটিকে খেতে পারেন। বিশেষ করে আমি বাচ্চাদেরকে বলবো, বাচ্চাদের ডায়রিয়া হওয়ার পরে তাদের কিন্তু ওজন নষ্ট হয়ে যায়, অ্যাপেটাইট টোটালি থাকে না এবং তারা খেতেও পারে না। তাদের জন্য কিন্তু প্রোবায়োটিকটা খুবই ইম্পর্টেন্ট, যা খাদ্য পরিপাকতন্ত্রের মধ্যে যথেষ্ট ভালো পরিমাণে কাজ করে, ব্যাড ব্যাকটেরিয়াগুলোকে কিল করে গুড ব্যাকটেরিয়াগুলোকে জাগ্রত করে। মেইনলি প্রোবায়োটিক্সের কাজই হলো আমাদের শরীরটাকে সজাগ রাখা এবং সতেজ রাখা, রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়িয়ে রোগের বিরুদ্ধে তৈরি করা। প্রিয় দর্শক, এবারে থাকছে আপনাদের জন্য আমাদের আজকের হেলথ টিপস। লবণ পাকস্থলীর ক্যান্সারের একটি কারণ, তাই পাকস্থলীর ক্যান্সার সহ আরও কিছু রোগ থেকে বাঁচতে কম লবণ খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত বা পরামর্শ লিখে পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvbd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে, আমরা ব্রেন টিউমার বলতে মেইন যে ব্রেইনটা শুধু ব্রেইনের টিউমারকেই বলতেছি না, তার সাথে অ্যাসোসিয়েটেড অন্যান্য যে স্ট্রাকচারগুলো বা যে অ্যানাটমিক্যাল যে জিনিসগুলো রয়েছে সেগুলোর টিউমারকেও আমরা একসাথে কম্বাইন্ডলি বলতে পারি যে ব্রেন টিউমার। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময়ে আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন।